চলতে ফির মিলেঙ্গে। আজকে একটা মোটো ব্লগ থেকে ভিডিওটা শুরু করলাম। জাঙে ছিলাম, গত পরশু দিন এসেছিলাম জাঙে। জায়গাটা কিন্তু বেশ ছিল, ফাঁকা একদম নিরিবিলি জায়গা, একটাই মাত্র হোটেল রয়েছে এখানে। খাওয়া দাওয়া মোটামুটি ভালো, চিকেন খেয়েছি, চিকেন রাইস, প্রত্যেক দিনই ডিনারে চিকেন রাইস খেয়েছি, গত পরশু দিনও তাই, গতকালও তাই। আর তার সাথে সাথে ব্যবহারও খুব ভালো, খুবই ভালো ব্যবহার। এখানে আমার উইথ ব্রেকফাস্টই অ্যাভেলেবেল ছিল। টোটাল অ্যাকিউরেট কত করে লেগেছে সেটা আমি এখন বলতে পারবো না, আমরা ছুটি.com থেকেই করেছে। এছাড়াও মোটামুটি ডিনার, জল, কফি সমস্ত কিছু নিয়ে আমি 1310 টাকা এখানে পেমেন্ট করেছি। বাকিটা ছুটি.com এর সাথে কথা বলে নিতে হবে আমাকে। আর লোকেশনের সাথে সাথেও কী বলতো, ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। এত ভালো ব্যবহার হলে আর কি চাই, আর কি দরকার লাগে। আপাতত আমি জাং বাইপাস করে নিলাম। জাং শহরের, জাং শহর মানে কি, জাং মফস্বল, জাং টাউনের মধ্যে দিয়ে আর যাবো না এখন আমি। আজও ওয়েদার কিন্তু সকাল থেকে মেঘলা। গতকাল আমি ফেরত আসার পর থেকে এখানে বৃষ্টিপাত হয়েছে, ভালোই বৃষ্টিপাত হয়েছে। ট্রিপটা কিন্তু বেশ ভালো ছিল। গোংকারলা ভিজিট করতে এসেছিলাম, এবারে ট্রিপের টাইটেলই ছিল গোংকারলা, কলকাতা টু গোংকারলা। সেটা খুব সাকসেসফুলি কমপ্লিট করেছি। এখন বাকি জার্নিটাও যদি সাকসেসফুল হয় তাহলে খুবই ভালো। আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর লোকেশনে স্টে করতে চলেছি। বেস্ট রুরাল ভিলেজ অফ ইন্ডিয়া বলতে পারো, শেরগাঁও। শেরগাঁও ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এখন আমি রয়েছি তাওয়াং ডিস্ট্রিক্টে, এখান থেকে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে আবার এন্টার করব। এখন জাং পেরিয়ে সোজা চলে যাব যশবন্তগড় মেমোরিয়ালের দিকে। যশবন্তগড় ক্রস করে সেলার টানেল নিয়ে স্ট্রেট দিরাং, দিরাং থেকে বমডিলা, বমডিলা থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো নিচে নামার পরেই রাইট সাইডে একটা রাস্তা চলে যাবে, যেই রাস্তাটা খালাকটাং যাচ্ছে, ওই রাস্তাটাই কিন্তু শেরগাঁও যাবে। আজকে কিন্তু বেশ লং জার্নি করতে হবে, পুরোটাই আবার পাহাড়ে, 177 কিলোমিটারের জার্নি। তো জাঙের হোটেল থেকে আমি লোকেশন মেরে দেখলাম 177 কিলোমিটার। এখান থেকে সেলা টানেলের ডিস্টেন্স মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি হবে। আর বমডিলার ডিস্টেন্স 135 কিলোমিটার। আর বমডিলা থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স 40 কিলোমিটার মতো হবে। আশা করছি দারুণ সুন্দর একটা জার্নি আমি এনজয় করতে চলেছি, আর তার সাথে সাথে তোমাদেরকেও এনজয় করাতে চলেছি। চলো এগোই সামনের দিকে। এটা কি বাবা, গাড়ি উল্টে আছে, কি করে উল্টালো? উপর থেকে পড়ে গেছে মনে হচ্ছে। জাং থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সেলার দিকে ক্লাইম্ব করতে শুরু করে দিয়েছি। আর উপরে দেখতে পাচ্ছি সেলা পাস পুরো মেঘে ঢেকে রয়েছে, এদিকে পুরো মেঘ করে রয়েছে। সামনে স্নোফল বা বৃষ্টিপাতও হওয়ার চান্স রয়েছে। কিন্তু ওয়েদারের অবস্থা দেখো, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, রাস্তার মধ্যে মেঘ ঢুকে রয়েছে, ভিজিবিলিটি একদম কম। অপোজিট সাইডে গাড়ি আসছে, বোঝাই যাচ্ছে না প্রায় বলতে পারো। পুরো মেঘাচ্ছন্ন যশবন্তগড়। এই হচ্ছে আর্মির ক্যান্টিন। তোমরা যদি এই রুট দিয়ে আসো, এখানে ভ্যানিলা কেকটা ট্রাই করো, 30 টাকা দাম, খুব সুন্দর খেতে। কফি কিন্তু ভুলেই খেও না, যারা কফিতে চিনি ছাড়া খাও তারা কিন্তু ভুলেও খেও না, কারণ দুধ কফি আগের দিন নিয়েছিলাম, এত মিষ্টি ছিল, রসগোল্লা এর থেকে তেতো। সেলা টানেল রাইট সাইডে 1 কিলোমিটার, দিরাং 61, সেলা পাস স্ট্রেট চলে যাচ্ছে 7 কিলোমিটার। আসার সময় সেলা পাস হয়ে এসেছি, এবার টানেল নেব। বর্ডার রোডস অর্গানাইজেশন ওয়েলকাম টু সেলা টানেল। সেলা টানেল 1.5 কিলোমিটার মোটামুটি লম্বা। 12:17 বেরিয়েছি, এখন 1:05 বাজে। সেলা টানেলের মধ্যে এন্টার করে গেছি, বেশিক্ষণ সময় লাগেনি, হু করে চলে এসেছি। কিন্তু বাবা, এদিকেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা রয়েছে। সেলার টানেল থেকে বেরিয়ে যাচ্ছি, ওই 1.8 কিলোমিটার, 1.7 কিলোমিটারের একটা টানেল। সেলা টানেল দেখতে পাচ্ছ, আবার একটা টানেল, এটাও সেলা টানেলই বলছে। প্রথম টানেল থেকে বেরিয়ে 1 কিলোমিটারের মধ্যেই সেকেন্ড টানেল, 1 কিলোমিটার মোটামুটি লম্বা, 1 কিলোমিটার হবে, ওর বেশি হবে না। সেলা পাস থেকে অনেকটাই নেমে গেছি, কিন্তু ওয়েদারের কন্ডিশন এখনও ভালো হয়নি, মেঘলাই ওয়েদার, তার সাথে রাস্তা দু একটা জায়গায় কাদা কাদা হয়ে আছে। দুটো 25 বাজে এখন, আর আমি দিরাং পেরোচ্ছি। মানে ভালোই রাইড হয়েছে কিন্তু, বাবা লরির উপর লরি, কিছু কি মানে 2 ঘন্টার মধ্যে, কিন্তু 2 ঘন্টা 5-7 মিনিটের মধ্যে দিরাং পৌঁছে গেছি। ননস্টপই চলে এসেছি। প্রথমবার দেখলাম লরির উপর কি করে লরি উঠেছে ভাই,
লরির উপর আমি জেসিবি উঠতে দেখেছি, কিন্তু লরির উপর ডাম্পার এই প্রথমবার দেখলাম। দিরাং থেকে বমডিলার ডিস্টেন্স ওই 35 কিলোমিটার মতো হবে, 41 কিলোমিটার দেখাচ্ছে বমডিলার জন্য কিন্তু আবার আমাদের একটুখানি ক্লাইম্ব করতে হবে। দিরাংটা একটুখানি নিচে, মানে সেলা থেকে আমরা নিচের দিকে নেমে এসেছি, আবার বমডিলার জন্য উপরের দিকে ক্লাইম্ব করবো। দিরাঙে রয়েছে পেট্রোল পাম্প, তবে এখন আমি পেট্রোল ভরবো না, আমি একটুখানি মাইলেজটা চেক করবো বাইকের কিরম মাইলেজ দিচ্ছে। বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে রেনকোট পরার দরকার নেই। আমার গোপ্রোকে মোটামুটিভাবে ওয়াটারপ্রুফ বানানো রয়েছে, আশা করছি জল টল ঢুকবে না। আর এরকম বৃষ্টিতে ট্যাঙ্ক ব্যাগেও জল যাবে বলে মনে হচ্ছে না। জোরে বৃষ্টি নেমে গেছে ভাই, মুশকিলে পড়ে গেলাম রে। রেনকোটটা পরে নিতে পারলে ভালো হতো। পেছনে ল্যাপটপ ব্যাগটা ভিজছে, মনে হয় ল্যাপটপ আছে। কোনো একটা ছাওয়া জায়গা, কোনো একটা শেড দেখতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। শেডের তলায় ঢুকতে হবে আগে। বাইপাস দিয়ে নেমে চলে এলাম নিচে। পেছনে রাস্তার উপর একটা দোকান দেখলাম, ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম। প্রচণ্ড জোরে জল তেষ্টা পেয়েছিল, জাং থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি। এতটা জলই খাইনি, 3 ঘন্টা হয়ে গেছে প্রায়। বিকাল 4:22 বাজে, আশা করছি আর 1 ঘন্টার মধ্যে শেরগাঁও পৌঁছে যেতে পারবো। এখান থেকে আমি যাবো হচ্ছে ডান দিকে তেজপুর সোজা 142 কিলোমিটার, বালামৌ 116 ডান দিকে, এখান থেকে 30 কিলোমিটার, 27 কিলোমিটার হচ্ছে শেরগাঁও। এই রাস্তা বা এই এরিয়া, এই লোকেশনের সৌন্দর্য কিন্তু অসাধারণ। সামনে গেলে তোমাদের আরো ভালোভাবে দেখাতে পারবো। রূপা হচ্ছে এদিকে পড়ছে, সামনে অত রূপা ক্যাম্প পাবো আমরা, ওখানে সৌন্দর্য কিন্তু দারুণ। রূপাও কিন্তু দারুণ লোকেশন। শেরগাঁও নিতে হবে রাইট সাইডে। ও ভাই সামনেটা দেখো। ও অ্যাকচুয়ালি আমাদের না এই ব্রিজটা দিয়ে আসার কথা ছিল, আমি এর আগের ব্রিজটা দিয়ে নিয়েছি। কি ভিউ! পেট্রোল 99.69। দারুণ সুন্দর ভিলেজ শেরগাঁও কিন্তু আমি পৌঁছে গেছি, আর আমার হোমস্টেও সেই কাছাকাছি রয়েছে। রোড থেকে এবার আমাকে যেতে হবে হচ্ছে ডান দিকে, এদিকে 750 মিটার মতো ঢুকতে হবে। অ্যাকর্ন হিমালয়ান হোমস্টে, ওয়াও! শেরগাঁওতে এই ছিল আমার স্টে, হোটেল অ্যাকর্ন হোমস্টে। আর এই স্টেটাও কিন্তু আমার জন্য করে দিয়েছে ছুটি.com। খুব সুন্দর একটা লোকেশানে, জাস্ট রাস্তা থেকে 750 মিটার মতো উপরে উঠে এসে এই হচ্ছে হোটেল। রুম ছিল আমার এইটা, একটা ছোটো রুম কিন্তু ভালো, কোজি। চলো বাই। হ্যাঁ একদম সকাল 12:34 বাজে, দুপুর 12:34 বাজে এখন। ভেবেছিলাম শেরগাঁও একটু এক্সপ্লোর করবো, কিন্তু কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। কিছু শ্যুট বাকি ছিল, শ্যুটগুলো করলাম। আর শেরগাঁও এক্সপ্লোর করা হলো না। আরেকদিন স্টে করে গেলে ভালো হতো, কিন্তু কালকে আমার ট্রেন রয়েছে, বাইক ফেরত দিয়ে কালকে ট্রেন ধরে নেব। এইবারে কিন্তু আমাকে প্রিমিয়াম তৎকালে টিকিট কাটতে হয়েছে, যেহেতু রাইডটা খুব সাডেনলি প্ল্যান করেছি, তাই জন্য একদম প্রিমিয়াম তৎকালে টিকিট কাটতে হয়েছে। ট্রেনের টিকিট কিন্তু ফ্লাইটের থেকেও বেশি হয়ে গেছে বলতে পারো। আসার সময় আমার এজেন্টের চার্জ নিয়ে 4100 টাকা পেমেন্ট করতে হয়েছে, আর এখন এজেন্টের চার্জ নিয়ে 4000 টাকা টোটাল পেমেন্ট করেছি। মানে আমার দুবারই সরাইঘাট এক্সপ্রেস, টোটাল আমার 9100 টাকা খালি ট্রেনের টিকিটে লেগেছে। এর সাথে সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু রয়েছে, বুঝতেই পারছো। মেন রোডে চলে এসেছি বলতে বলতে, খুব সুন্দর একটা লোকেশনে, একদম গ্রামের মধ্যে শেরগাঁও এর হোটেল ছিল, হোমস্টে ছিল বলতে পারো। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, আর তার সাথে এখানকার কিচেন এরিয়া, কালকে বুখারি জ্বলছিল আর কি, ওই জায়গায় আমি ডিনার করেছি। বেশ সবাই একসাথে গল্প টল্প করেছি, বেশ ভালোই ছিল কিন্তু। বেশ ভালো লোকেশন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভিলেজ। বেস্ট রুরাল ভিলেজ অ্যাওয়ার্ড পেয়েছে এই শেরগাঁও, বেস্ট রুরাল ভিলেজ অফ ইন্ডিয়া। পেছন দিকে বমডিলা চলে যাচ্ছিলো, পেছনের রাস্তা দিয়েও যাওয়া যেত, কিন্তু এইবারে আমি যেহেতু বালেমৌ তার সাথে সাথে ভৈরবকুণ্ড দিয়ে একদম ভুটান, ইন্ডিয়া, আসাম, অরুণাচল বর্ডার দিয়ে এন্টার করব আসামে। তারপরে চলে যাব খানাপাড়াতে, বাইক ফেরত দেবো। খানাপাড়ার হোটেলেই আজকে থেকে যাব, তারপরে আগামীকাল ওখান থেকে খানাপাড়া থেকে উবার নিয়ে ট্রেন ধরতে চলে যাব গুয়াহাটি রেলওয়ে স্টেশন। বালেমৌ 89 কিলোমিটার, গুয়াহাটি এখান থেকে 251 দেখাচ্ছে। তবে আমার খানাপাড়া
দেখাচ্ছে হচ্ছে 229 কিলোমিটার। এখানে একটা পেট্রোল পাম্প আছে, হ্যাঁ আছে শেরগাঁওতে, কিন্তু শেরগাঁও ঢোকার আগে পেছন দিকে একটা পেট্রোল পাম্প ছিল, আর এপাশ থেকে শেরগাঁও ঢোকার সময় কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার রয়েছে, সেটা হচ্ছে এই হিমালয়ান 450 রিভিউ। হিমালয়ান 450টা কেমন চললো, কয়েকটা পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তোমরা যদি পরে ভাবো যে হিমালয়ান 450 নেবে, তাহলে এই পয়েন্টসগুলো তোমাদের খুব কাজে লাগবে। প্রায় 800 কিলোমিটার মতো হিমালয়ান 450 রাইড করে ফেলেছি এইবারের ট্রিপে। তার মধ্যে হাইওয়েতে রাইড ছিল, তার মধ্যে বেশিরভাগটাই পাহাড়ে রাইড হয়েছে। 15,600 ফিট অল্টিটিউডে নিয়ে গেছি বাইকটাকে, মানে বুঝতে পারছো কতটা অল্টিটিউড, গোমকারলা, অফ রোড, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার যে পয়েন্টগুলো মাথায় এসছে সেগুলো তোমাদেরকে একটুখানি জানাই। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে বাইকের সাসপেনশন। ও মাই গড, কি সুন্দর সাসপেনশন, জাস্ট বাইকের উপর লাফালে বুঝতে পারবে ঘোড়ার মতো চলছে। দারুণ সাসপেনশন রয়েছে। আর তার সাথে সাথে যেহেতু বেশিরভাগটাই আয়রন বিল্ড বডি, ছোটোখাটো গর্ত টর্ত অফ রোডিংয়ে সেরকম কিছু মালুমই হবে না, খুব ইজিলি রাইড করে বেরিয়ে যাওয়া যাবে। হাইওয়েতে বাইক স্টেবল রয়েছে, আর তার সাথে সাথে অফ রোডিংয়েও কিন্তু খুব ভালোই হবে এই বাইকটা হিমালয়ান 450। মানে অফ রোডিংয়ে বলতে পারো যদি বাইকের কমফোর্ট দেখো, তাহলে কেটিএমের থেকে এই বাইকের কমফোর্ট অনেক বেশি। যদিও একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু মাত্র পুরো রাইডের মাত্র 5% অফরোড করি। এখন তো রাস্তাঘাট পুরো ভালোই হয়ে গেছে, সব জায়গায় রাস্তাঘাট ভালো হয়ে গেছে, লাদাখের রাস্তাঘাটও ভালো হয়ে গেছে। তো অফরোডিং কিন্তু মাত্র 4-5%ই থাকে একটা লং ট্রিপে। পরের পয়েন্ট হচ্ছে লো এন্ড টর্ক। হিমালয়ানকে কেটিএমের থেকে একটু বেটার করেছে, লো এন্ড টর্ক কিন্তু বেশ ভালো রয়েছে। ভালো তো হঠাৎ ক্লাইম্ব করতে হলে গিয়ার ডাউন শিফট করার দরকার নেই। যারা নতুন তারা কিন্তু ওই জায়গাটায় কনফিডেন্স ডাউন করে ফেলে। হঠাৎ করে ধরে নাও গিয়ার ডাউন শিফট করতে হলো বা গিয়ার আপ শিফট করতে হলো, তখন কিন্তু একটুখানি হড়বড়িয়ে যায়। তো ওই জায়গাটায় পড়ে যাওয়া বা ওই জায়গাটায় বাইক আটকে যাওয়ার চান্স থাকে নতুন রাইডারদের ক্ষেত্রে। তো সেই সুবিধাটা কিন্তু হিমালয়ানে পাওয়া যাবে, মানে গিয়ার খুব একটা ডাউন শিফট করার দরকার নেই, থার্ড গিয়ারে উঠে চলে যাওয়া যাবে স্টিপ ক্লাইমেও। যেখানে কেটিএম হলে কিন্তু ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে বাইকটাকে নিয়ে আসতে হবে, ডাউন শিফট করতে হবে। তো এই জায়গাটায় কিন্তু বেটার রয়েছে হিমালয়ান 450 কেটিএমের থেকে। মানে যারা একটাই বাইক রাখতে চাইছো, সিটিতেও রাইড করতে চাইছো, অফিসেও যাবে বাইক নিয়ে, তার সাথে সাথে উইকেন্ড রাইড বা তার সাথে সাথে লং ট্রিপও করবে, তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু এর লো এন্ড টর্ক ভালো, তাই জন্য ট্রাফিক জ্যাম, কলকাতার রাস্তা, এরকম জায়গায় কিন্তু এই বাইকটা চালিয়ে একটু কমফোর্টেবল হবে। 390 অ্যাডভেঞ্চারের থেকে হিমালয়ান 450 নিয়ে কিন্তু সিটি রাইড করাটা একটু বেশি কমফোর্টেবল। থার্ড পয়েন্ট হচ্ছে হাই এন্ডে একটা সাউন্ড দেবে গাড়ি, যেটা কানের জন্য কিন্তু খুব সুদিং। হাইওয়েতে আরও বিশেষ করে সেটা ফিল করা যায়। এখন প্রচণ্ড জোরে হাওয়া আসছে, তাই জন্য আমি খুব একটা ভালো শুনতে পাচ্ছি না সাউন্ডটা। তবে বাইকে যখন থ্রটল দেবে আফটার 80-90 একটা সাউন্ড আসবে ইঞ্জিনের, যে সাউন্ডটা কিন্তু প্রচণ্ড সুদিং কানের জন্য, গাঁ করে একটা সাউন্ড, সেটা কিন্তু যথেষ্ট ভালো। মানে হাই এন্ডেও কিন্তু ভালো পারফর্ম করছে বাইক। এর সাথে সাথে আর একটা জিনিস যেটা মেনশন করতেই হবে, সেটা হচ্ছে সিটিং কমফর্ট। হিমালয়ান 450 সিট যথেষ্ট ওয়াইড, কুশানিংও যথেষ্ট ভালো। তো বাইকে বসে কিন্তু একটা দারুণ রাজা ফিল হবে, দারুণ চওড়া সিট। আর তার সাথে সাথে পিলিয়ন কমফর্টও কিন্তু অনেক বেশি পাওয়া যাবে, পিলিয়ন সিটটাও যথেষ্ট চওড়া। যদি আমি কম্পেয়ার করি, যেহেতু আমি 390 অ্যাডভেঞ্চার চালাই, পুরোনোটা চালাই, যদিও নতুনটার সিট কিন্তু যথেষ্ট ন্যারো, সেখানে এক্সট্রাভাবে তোমাদের সিট বানাতে হবে, এয়ার সিট দিতে হবে। হিমালয়ানের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, যথেষ্ট ওয়াইড সিট। তবে এয়ার সিট নিয়ে নিলে আরও ভালো হয়ে যাবে, রাইডটা আরও কমফোর্টেবল হয়ে যাবে। 5 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে গাড়ির ওয়েট অনেক বেশি। জানো তোমরা হিমালয়ানের ওয়েট বেশি, আয়রন বিল্ড বডি তোমাদের বলছিলামই, কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর। গাড়িটা যখন চালাবে তখন কিন্তু মালুম হবে না যে এতটা ওয়েট রয়েছে। আর এমনকি গাড়িটা যখন দাঁড় করানো অবস্থায় তোমরা আগে পিছিয়ে করবে, লাগেজ লোডেড গাড়ি, মানে লাগেজ লাগানো অবস্থায় গাড়িটা যখন আপ ডাউন করবে, একটু আগে পিছিয়ে করবে, তখনও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যদি না আফিলে হয়। হ্যাঁ, তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, আমি নিজে সেটা করে দেখেছি। তো ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালোই রয়েছে, অসুবিধা হবে না, চালাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার চলে আসি মাইলেজে। আমি জানি না মাইলেজটা পজিটিভ পয়েন্ট হবে না নেগেটিভ পয়েন্ট হবে, তবে আমি মাঝখানে রাখছি। হিমালয়ান 450 কিন্তু আমি তোমাদের বললাম প্রথমে 800 কিলোমিটার রাইড করে ফেলেছি, এবং আমি কিন্তু মাইলেজ ক্যালকুলেশন করেছি। আর আমি যেরকমভাবে মাইলেজ ক্যালকুলেশন করি, প্রায় অ্যাকিউরেটই বলতে পারো, প্রায় অ্যাকিউরেট মাইলেজ যেটা আমি বলবো তোমাদেরকে। গুয়াহাটি থেকে বেরিয়ে বাইক রিজার্ভে পড়ার পর 5 কিলোমিটার চলার পর আমি তেল ভরিয়েছিলাম, আর টোটাল আবার রিজার্ভে 5 কিলোমিটার চালিয়েছি। টোটাল 771 কিলোমিটার রাইড করেছি গতকাল অবধি পুরো না, যখন তেল ভরিয়েছি তার আগে অবধি। তো 771 কিলোমিটার রাইড হয়েছে আমার। 771 কিলোমিটার
কিলোমিটার রাইড করতে 35.28 লিটার পেট্রোল লেগেছে। মানে আমার মাইলেজ, মানে বাইক মাইলেজ প্রোভাইড করেছে হচ্ছে 21.85 কিলোমিটার পার লিটার। 21 মানে 21.5 কিলোমিটার অ্যাভারেজ আমি মাইলেজ পেয়েছি। তার মধ্যে হাইওয়েতে 100 স্পিডেও বাইক চলেছে, পাহাড়েও চলেছে। পাহাড়ে যদিও একটু মাইলেজ বাড়ে, আমাদের অনেক সময় ডাউনে নামতে হয় অনেকটা, তো মাইলেজ একটুখানি বাড়ে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই রুটটাতে আমি মাইলেজ ক্যালকুলেশন করে দেখেছি 21.85। এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। এরপরে যেটা বলার সেটা হচ্ছে কোন এরিয়াতে ইমপ্রুভ করার জায়গা রয়েছে। গাড়িতে একটা ভাইব্রেশন রয়েছে। আমি যখন আসছিলাম মানে গুয়াহাটি থেকে বেরিয়ে আমি কিন্তু একটা নন স্টপ 110 কিলোমিটার্সের রাইড করেছি। নগা টগা ক্রস করে এসেছি, প্রায় 100 কিলোমিটার পার আওয়ারে রাইড করে এসেছি নন স্টপ 100 কিলোমিটার্স। আর গাড়ির হ্যান্ডেল বার থেকে শুরু করে ফুট রেস্ট, ক্লাচ লিভার, ব্রেক লিভারে কিন্তু ভাইব্রেশন রয়েছে। নন স্টপ 100 কিলোমিটার পার আওয়ারে রাইড করার ফলে আমার হাতে কিন্তু ঝিঝি ধরে গেছে। মানে হয় না এরকম যে অনেক সময় এক জায়গায় তোমরা বসে আছো, তো হঠাৎ উঠলে আর পায়ে ঝিঝি ধরে গেল। আমার হাতে কিন্তু কাইন্ড অফ ওরকম হয়েছিল। হ্যাঁ, পুরো একদম না যে হাতে কোনো সার নেই, কিন্তু হাতে বেশ ঝিঝি ধরেছিল, যেটা আমার ভালো লাগেনি। মানে আমি লং রাইড করতে পছন্দ করি, আর আমি নন স্টপ সবসময় চেষ্টা করি বড় বড় স্টেজ কভার করতে। বেশি স্পিডে নয়, কিন্তু নন স্টপ বড় বড় স্টেজ কভার করলে লং রাইডে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে একটু কিন্তু হাতে ঝিঝিটিঝি ধরতে পারে। সেকেন্ড এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বাইকের ব্রেকিং। বাইকের ব্রেকিং কিন্তু আর একটু ভালো হতে পারতো। 12 চ্যানেল ABS রয়েছে, কিন্তু আমি যদি কম্পেয়ার করি KTM এর ব্রেকিংয়ের সাথে, KTM এর ব্রেকিং কিন্তু অনেক বেশি কনফিডেন্স দেয় আমাকে। আমি এতটা রাইড করার পরে, 800 কিলোমিটার রাইড করার পরে তোমাদেরকে এটা বলছি। কালকে আমার মনে আছে আমি এরকম ডাউন আসছিলাম, আর জাস্ট একটা কার্ভ ঘুরেছি, আর অপোজিট সাইড থেকে একটা গাড়ি আমার লেনে চলে এসছে, আমাকে ব্রেক করতে হয়েছে। গাড়ির পেছনের চাকা কিন্তু ভালোই স্কিড করে গেছে, যেটা আমার পছন্দ হয়নি। ব্রেকিং আরেকটু ভালো হলে ভালো হতো। এর পরের পয়েন্টটা হচ্ছে উইন্ডশিল্ডটা যথেষ্ট ছোট। একটা অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে উইন্ডশিল্ডটা যদি আরেকটু বড় হতো তাহলে খুব ভালোই হতো। আর এই যে উইন্ডশিল্ড রয়েছে এটা স্টক উইন্ডশিল্ড, এর মধ্যে কিন্তু এক্সটেন্ডার লাগানো একটুখানি মুশকিল। উইন্ডশিল্ডটা যদি আরেকটু বড় হতো, আরেকটু ওয়াইড হতো, তাহলে কিন্তু মানে উইন্ড ব্লাস্ট খাওয়ার চান্স অনেকটাই কমে যায়। তো উইন্ডশিল্ডটা আরেকটু এক্সপেক্টেড আরেকটু বড়। তো আর একটা পয়েন্ট যেটা না বললেই নয়, আমি KTM চালিয়েছি, তারপরে পাহাড়ে হিমালয়ান 450 চালাচ্ছি। পাহাড়ের কার্ভে লিন করার সময় কিন্তু আমি KTM-এ অনেক বেশি কমফোর্টেবল থাকি, অনেক বেশি কনফিডেন্স থাকে আমার লিন করার সময়। আমি বাইকটাকে অনেকটাই কাট করতে পারি, কিন্তু হিমালয়ান 450-র ক্ষেত্রে আমার একটু ভয় ভয় লাগছে। মানে এরকম না যে আমি লিন করছি না, তবে KTM-এ যতটা লিন করে আমি যতটা কমফোর্টেবলি, যতটা স্পিড না কমিয়ে আমি কার্ভগুলোকে ঘুরে ফেলতে পারি, সেটা কিন্তু হিমালয়ান 450-তে করতে পারছি না। ওয়েলকাম টু কালাকটাং, ওয়েলকাম টু কালাকটাং। কালাকটাং কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। হু করে বৃষ্টি পড়ছে, হু করে। ও ভাই, হু করে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে যতক্ষণ পাহাড়ে থাকবো এখন এই বৃষ্টিটা ফেস করতে হবে। বালামো এখান থেকে 30 কিলোমিটার মতো হবে, এখনো 30 কিলোমিটার এই বৃষ্টি ফেস করতে হবে মনে হয়। বালামো পৌঁছে গেছি, সামনেই কিন্তু বর্ডার রয়েছে। মেন রোডটা ছেড়ে ডান দিকে একটা ন্যারো রাস্তায় আমাদের ঢুকতে হলো, সামনেই বর্ডার রয়েছে। অরুণাচল আর তার সাথে আসামের বর্ডার। আসামে আমরা এন্টার করবো এবার। দুপুর 2:31 বাজে, কোথাও একটুখানি খেয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখনও অরুণাচল প্রদেশেই রয়েছি, আসামে এন্টার করিনি। পেছনে আমি দাঁড়িয়েছিলাম, এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। সামনে ধানসিঁড়ি নদী রয়েছে, ধানসিঁড়ি নদীর উপর দিয়ে ব্রিজ ক্রস করে, এই তো এই ব্রিজটা নতুন হয়েছে। এই যে ধানসিঁড়ি নদী, আগে রাইট সাইডে ব্রিজটা দিয়ে আমরা ক্রস করতাম, ওইটা ধানসিঁড়ি নদী। এই ব্রিজটা ক্রস করে আমি আসামে এন্টার করব। বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আর তার সাথে সাথে এই রাইট সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভুটানের মধ্যে পড়ছে। একদম ভুটানের কোনা দিয়ে আমরা সামনের দিকে বেরোচ্ছি।
20 কিলোমিটার উদালগুড়ি থেকেই আমরা কিন্তু রাইডটা নিয়ে নেব। বৃষ্টি যদি এরকম পড়তে থাকে আমি ম্যাপটাও মারতে পারবো না। এই রাস্তাটা আমার চেনা নয়, আমি গেছি যদিও 2-3 বার গেছি এই রাস্তা দিয়ে। এই নিয়ে 3 বার যাচ্ছি, 1-2-3 বার, হ্যাঁ 3 বার যাচ্ছি এই নিয়ে, কিন্তু এদিক ওদিক করতে হবে। গরুর হাট বসেছে, হ্যাঁ গরু বিক্রি হচ্ছে। এটা মঙ্গলদৈ থেকে মোটামুটি কিছুটা পেছনে রয়েছি আমরা, পুরো গরুর হাট। গরুগুলোকে দেখে তো 14 বছর বয়সী মনে হচ্ছে না। এই গরুগুলো সব বিক্রি করতে এসছে। চাচা বাছুরকে নিয়ে যাচ্ছ কেন? বিশাল জ্যাম, জানি না কি হয়েছে সামনে। এই যে লরি কাত হয়ে গেছে বা সাইডে, ক্রেন এসছে ওঠানোর জন্য। We are on NH27 right now. NH27 কানেক্ট করে গেছি, সামনে সরাইঘাট ব্রিজ ক্রস করে খানাপাড়া। হচ্ছে বহু বছর পর দিন থাকতে গুয়াহাটি ঢুকছি, বহু বছর পর। যতবারই এসছি গুয়াহাটি ঢুকতে রাত হয়ে গেছে, সব পাহাড়গুলো দেখাই হয়নি। গুয়াহাটি ঢোকার আগে কিন্তু প্রায় 180 ডিগ্রি পাহাড় দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু হয়েছে, পুরো ঘুরে ওই অব্দি গেছে। এবার সামনের ভিউ জাস্ট দেখার মতো লাগছে। গুয়াহাটি ঢোকার ভিউ, পেছন থেকে সূর্য অস্ত যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। 5:35 বাজে, আর আধ ঘন্টা মেবি। চলে এসছি সরাইঘাট ব্রিজে, ব্রহ্মপুত্র নদ, মাটি ব্রহ্মপুত্র। এর নিচ দিয়ে রয়েছে ট্রেন লাইন, এর নিচ দিয়ে ট্রেন যায়। কালকে এখান থেকে ট্রেনে করে যাবো আমি গুয়াহাটি থেকে, সরাইঘাট এক্সপ্রেস। ভোর 5টা বাজে এখন, আর আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। মাঝখানে ব্লগিং আর করিনি, একই জিনিস আর দেখাতে ইচ্ছা করেনি। সরাইঘাট এক্সপ্রেস ছিল গুয়াহাটি থেকে নিয়ে, একদম কারেক্ট টাইম না, 25 মিনিট আগে, 5টা 25-এ পৌঁছানোর কথা, আর পৌঁছেছি হচ্ছে ভোর 5টা। 25 মিনিট আগে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস ঢুকে পড়েছে হাওড়া স্টেশনে। এই হচ্ছে সিন এখন। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, ট্রেনে রাত্রিবেলা একদম ঘুম হয়নি। এখন টাইম হচ্ছে সকাল 6:18, বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেই সবার আগে ল্যাপটপটা খুলে এখানে ভিডিও রেন্ডার করতে দিয়েছি। 2 ঘন্টা 41 মিনিট, 2 ঘন্টা 52 মিনিট সময় লাগবে আমার ভিডিও রেন্ডার হতে। রেন্ডার হোক, ততক্ষণে ফ্রেশ হয়ে নিই, তারপরে ভিডিওটা আপলোডে বসাবো, রাত্রিবেলা ভিডিও আপলোড করতে হবে। তো এই ব্লগে আর বেশি কিছু দেখানোর নেই। আশা করছি তোমাদের সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সত্যি, কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, করে দিও প্লিজ। তো চলো নিজের বাড়ি থেকে ব্লগটা শেষ করছি। টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম কলকাতা।